আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মুর্তজা শাহরিয়ার। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাসের ম্যানেজমেন্ট নিয়ে। মোটামুটিভাবে আমরা যদি আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখি, অলমোস্ট প্রত্যেক ফ্যামিলিতেই কারো না কারো হাইপারটেনশন আছে, কারো না কারো ডায়াবেটিস আছে। একটা ফ্যামিলি যেখানে কারোরই হাইপারটেনশন নাই অথবা ডায়াবেটিস নাই, এটা বর্তমান সময়ে আসলে দেখা যায় না। সত্যি কথা বলতে প্রায় সবারই আসলে ডায়াবেটিস বা হাইপারটেনশন কম বেশি থাকে। সো যখন ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা এই ধরনের ক্রনিক কন্ডিশনসগুলো যখন আসলে ওয়াইড স্প্রেডভাবে সবার থাকে, এমবিবিএস স্টুডেন্টদের আসলে একটা বেসিক ম্যানেজমেন্ট স্কিল অবশ্যই জানা থাকা জরুরি। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা ডায়াবেটিক পেশেন্টের আমরা অ্যাকচুয়ালি কীভাবে ম্যানেজ করবো বা হোয়াট উইল বি দ্য ল্যাডার অফ দ্য ম্যানেজমেন্ট। সো ফার্স্ট অফ অল, ডায়াবেটিস ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে তো আমাদেরকে ডায়াবেটিস এনশিওর হইতে হবে যে আমরা দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনগুলো করি, যেমন ওজিটিটি আমরা করি, এবং ওজিটিটি করে আমরা আসলে কনফার্ম হব যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। অনেকে জাস্ট র্যান্ডম ব্লাড সুগার চেক করে অনেক সময় ডায়াগনোসিস বলে দেয়, এটা আসলে ভুল। আমাদের মেথডিক্যাল অ্যাপ্রোচে আসলে ডায়াগনোসিস করতে হবে। সো আমরা ওজিটিটি করব, আমরা প্রয়োজন হলে HbA1c দেখব। আমাদের টিপিক্যাল যে ইনভেস্টিগেটিভ প্যাটার্ন যেটা আছে, আমরা এভাবে আগে প্রথমে অবশ্যই আমাদেরকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। যখন আমরা ডায়াগনোসিস কনফার্ম করব যে দিস ইজ এ কেস অফ ডায়াবেটিস মেলাইটাস, তখনই আমরা অ্যাপ্রোচে নামবো। তবে কোনো পেশেন্টের ডায়াবেটিস ম্যানেজমেন্ট শুরু করার আগে অবশ্যই আমাকে আসলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এটা কোন ডায়াবেটিস? এটা কি আমাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, নাকি এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস? সো আগে এটাকে আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই এখানে আরও কিছু সাবটাইপ আছে, যেমন একটার নাম অবশ্যই আমি বলতে চাই, সেটা হচ্ছে মোডি। মোডির মধ্যে আবার অনেকগুলো ভাগ বটরা আছে, বাট বেসিক্যালি আমাদের ডায়াবেটিস কয়েকটা সাবগ্রুপে আমরা ভাগ করি। সো আমরা মোডি নিয়ে পরে কথা বলি, আমাদের বেসিক্যালি যেটা আমরা সামনে পাই সেটা নিয়ে কথা বলি। সো আমাদের টাইপ 1 অ্যান্ড টাইপ 2। যখন একটা পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আমাদের ডায়াগনোসিস হচ্ছে, তার মানে ডেফিনেটলি পেশেন্টের বয়স কম থাকবে, লাইক 15 থেকে 25 বছর, এই রেঞ্জের মধ্যেই তার ফার্স্টেই আমরা আসলে ডায়াগনোসিসটা ধরতে পারি। সাধারণত এই রেঞ্জে আমরা পাই। সো যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, তাদের ক্ষেত্রে একমাত্র ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইনসুলিন। তাদেরকে আসলে ইনসুলিনই আমরা দিব। এবং এখানে যখন ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিনটা আমরা আসলে কীভাবে দিতে চাই? আমাদের প্যানক্রিয়াসের দিকে আমাদেরকে একটু তাকাতে হবে। আমাদের প্যানক্রিয়াস কীভাবে কাজ করে? আমরা যদি আমাদের প্যানক্রিয়াসের দিকে তাকাই, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন বের হয়, এটা আসলে একটা ডুয়েল মোড ফলো করে। ডুয়েল মোড কীরকম? লাইক একটা হচ্ছে বেসাল ইনসুলিন, যেটা 24 ঘন্টা একটা কনস্ট্যান্ট রেটে আসলে সিক্রেটেড হতে থাকে। এবং এই বেসাল ইনসুলিন যেটা সিক্রেটেড হয়, এটার মূল ফাংশনটা কি? এটার মূল ফাংশন হচ্ছে আমাদের আমরা যেটাকে বলি যে র্যান্ডম ব্লাড সুগার, অথবা যে আমরা যেটা বলি যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এই ফাস্টিং ব্লাড গ্লুকোজ অথবা র্যান্ডম সুগার, র্যান্ডম না বলি, ফাস্টিংটাই বলি। এই যে আমাদের যে ফাস্টিং স্ট্যাটাস, এই স্ট্যাটাসে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হয়, বেশি মানে যেন এটা বেড়ে না যায়। সো ওইটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের বেসাল ইনসুলিন। লাইক কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট রেটে এটা আসলে সিক্রেটেড হতে থাকে। এবং আমাদের যে ফাস্টিং সুগার লেভেলটা আমরা দেখি, ফাস্টিং সুগারটা এটার জন্য কন্ট্রোলড হয়। সো যদি এমন হয় বেসাল ইনসুলিন সিক্রেশন হ্যাম্পার্ড হয়ে গেছে, সেখানে আমরা দেখব যে ফাস্টিং সুগার লেভেলও বেড়ে যাবে। সো বেসাল ইনসুলিন একটা আসতেছে। আরেকটা হচ্ছে আমাদের পোস্ট প্রান্ডিয়াল ব্যাপারটা কি? সেটা হচ্ছে আমরা যে খাবার খাওয়ার সময় কি আমরা অনেকগুলো কার্বোহাইড্রেট খাইলাম না? সো ওই মোমেন্টে তো একটা কার্বোহাইড্রেটের একটা হিউজ একটা লোড চলে আসলো। এইটাকে তো আমাকে মেটাবলাইজ করতে হবে। এইটার জন্য আমরা খাবারের পরে দেখা যাচ্ছে ইনসুলিন একটু বেশি করে অনেকখানি সিক্রেটেড হচ্ছে। এবং এই ইনসুলিন যেটা আসতেছে, এটা খাবারের রেসপন্সে আসবে। লাইক আমি যত বেশি খাবো সেই অনুপাতে আমার ইনসুলিন আসবে। সো এটা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ইনসুলিন। তাহলে এটা হচ্ছে আমরা যেই পরিমাণ খাচ্ছি সেইটার অনুপাতেই আসলে এটা আসবে। এবং পোস্ট প্রান্ডিয়াল ইনসুলিন আমি দিনে 3 বার খাইলে 3 বার আসবে, দিনে 6 বার খাইলে 6 বার আসবে। আর বেসাল ইনসুলিন একটা কনস্ট্যান্ট রেটে বা একটা মোটামুটি একটা কনস্ট্যান্ট না বলি, একটা মোটামুটি একটা বেসিক রেটে এটা কন্টিনিউয়াসলি 24 ঘন্টা ধরেই ইনসুলিন আসতে থাকবে। তাহলে আমাদের বডিতে দুইভাবে ইনসুলিন আসলে সিক্রেটেড হয়। যার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এই বেচারার তো আসলে আমরা ইনসুলিন সিক্রেটেডই হইতে দেখি না, বিকজ ওর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে আমাদের যে প্যানক্রিয়াটিক যে বেটা সেলগুলো আমরা বলি, এগুলো তো সব ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে।
সিন্স ওগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, ওর ইনসুলিনই ঠিক মতো তৈরি হয় না, এবং অ্যাকচুয়ালি পেশেন্ট ওই মোমেন্টে সিমটম অ্যারাইজ করে যখন অ্যারাউন্ড 90% বেটা সেল তার ডিস্ট্রয়েড হয়ে গেছে। সো এই ধরনের পার্সনের ক্ষেত্রে আমাকে আসলে ইনসুলিনই দিতে হবে, এবং যখন আমি ইনসুলিন দিব আমাকে আসলে এই নর্মাল হিউম্যান ফিজিওলজি যেইভাবে ফাংশন করে এটাকেই মিমিক করবে, এইভাবে ইনসুলিন দিতে হয়। দ্যাটস ওয়াই বেজাল ইনসুলিনটাকে মিমিক করে হচ্ছে আমরা যে 24 আওয়ার বা 12 ঘন্টা ব্যাপী যে আমাদের লং অ্যাক্টিং ইনসুলিন সেটা। সো এই পেশেন্টকে আমরা একটা লং অ্যাক্টিং ইনসুলিন দিব, যেই লং অ্যাক্টিং ইনসুলিন 12 ঘন্টা বা 24 ঘন্টা সাপোর্ট দিবে। যেমন ইনসুলিন আমাদের গ্লার্জিন আছে, ডেটেমির আছে, হ্যাঁ সাধারণত দেখা যাচ্ছে ইনসুলিন গ্লার্জিন যেটা সেটা ওয়ান্স ডেইলি দিলেই হয়, বা ইনসুলিন ডেটেমির ইফ আই এম নট রং এটা 2 বেলা দেওয়া লাগে 12 ঘন্টা। সো ইনসুলিন কতক্ষণ সাপোর্ট দিচ্ছে, বাট বেসিক্যালি আমরা একটা লং অ্যাক্টিং দিব বেজাল ইনসুলিন এটাকে মিমিক করার জন্য। পোস্টপ্রান্ডিয়াল ইনসুলিন যে খাবার পরে যে ইনসুলিন, যে খাবার পরে ইনসুলিনের মূল উদ্দেশ্যটা কী ছিল, আমি যে পরিমাণ কার্বোহাইড্রেট খাবো সেই পরিমাণ কার্বোহাইড্রেটকে আমার আসলে মেটাবলাইজ করতে হবে, বেসিক হিসাব হচ্ছে এটা, বা সুগারটাকে ওই অনুযায়ী আমাকে কন্ট্রোল করতে হবে। সো পোস্টপ্রান্ডিয়াল ইনসুলিনটা আসলে খাবার উপর নির্ভরশীল, এবং এই পার্সনকে কী হচ্ছে, এই পার্সন যে খাবে সেই খাবারটাকে নিউট্রালাইজ করার জন্য ইনসুলিন দিতে হবে, মানে খাবারের কার্বোহাইড্রেটকে মেটাবলাইজ করার জন্য বা সেইখানে সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য। সো এইখানে আমরা দিই শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এবং এই শর্ট অ্যাক্টিং আসলে কখন দেওয়া হয়, সাধারণত বিফোর মিল এটা আমরা দিই। আর এই যে লং অ্যাক্টিং যেটা দিচ্ছি এটা আসলে বিফোর মিল আফটার মিল কোনো ইস্যু না, এটা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে একটা ফিক্সড টাইম সেট করা থাকবে, যে প্রত্যেক দিন হয়তো বা রাত 9টার সময় বা রাত 10টার সময় তাকে দেওয়া হচ্ছে, বা একটা ফিক্সড টাইমে এটা আমরা দেবো, খাওয়ার আগে পরে ইট ডাজ নট ম্যাটার। বাট পোস্টপ্রান্ডিয়াল ইনসুলিন এটাকে মিমিক করার জন্য আমি যে ইনসুলিনটা দিচ্ছি সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এবং এটা নর্মালি আমরা হাফ লাইফ অনুযায়ী বা আমাদের কতক্ষণে কাজ শুরু করে এগুলোর উপর হিসাব করে দেওয়া হয়, বাট ইউজুয়ালি আমরা খাওয়ার আগেই দিই। বা কিছু কিছু আছে খুব র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, ওটা জাস্ট খাওয়ার সাথে সাথে দিলেও হয়। সো বেসিক্যালি শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিংটা তাহলে পোস্টপ্রান্ডিয়াল ইনসুলিন সিক্রেশন হিউম্যান বডিতে যেটা হচ্ছিল সেটাকে মিমিক করার জন্য। সো আলটিমেটলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যখন আমি ইনসুলিন দিচ্ছি তাকে একটা লং অ্যাক্টিং দিতে হবে, তাকে একটা শর্ট অ্যাক্টিং দিতে হবে। লং অ্যাক্টিংটা কিসের উপর বেস করে হয়, তার টোটাল বডি ওয়েট কত, বডি ওয়েটের সাথে হিসাব করে লং অ্যাক্টিং ইনসুলিনটা দেওয়া হয়। অন দ্য আদার হ্যান্ড শর্ট অ্যাক্টিং ইনসুলিনের উদ্দেশ্য কি, আমি যেই খাবার খাইছি সেখানে কার্বোহাইড্রেট যতটুকু আছে ওইটাকে মেটাবলাইজ করার জন্য আমার কতটুকু ইনসুলিন লাগবে। সো শর্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যাকচুয়ালি কতটুকু দরকার এটা আসলে ডিপেন্ড করতেছে আমি কি খাবো তার উপরে। লাইক আমি খুব হেভি একটা মিল নিচ্ছি, আমার তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যাকচুয়ালি বাড়াইতে হবে। আমি খুব অল্প খাচ্ছি তাহলে আমার শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমার আসলে কম লাগবে, আমার বডি নিড অনুযায়ী আমাকে এটা আসলে মেজার করতে হবে। সো আমরা যখন ফার্মাকোলজির বইগুলো দেখি সেখানে কিন্তু এই জন্য শর্ট অ্যাক্টিং ইনসুলিন কতটুকু আসবে তুমি দেখবো ওখানে কার্বোহাইড্রেটের হিসাব লেখা আছে, ক্যাটাজাম খুলে দেখবা যে কতটুকু কার্বোহাইড্রেট খেলে কতটুকু ইনসুলিন নিতে হবে, এরকম একটা হিসাব দেখানো আছে। বেসিক্যালি হিসাবটা এই জন্যই আসে। তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন আমরা আসলে সে কতটুকু খাবার খাচ্ছে তার উপরে বহুলাংশে নির্ভর করে। সো তাহলে শর্ট অ্যাক্টিং ইনসুলিন এবং লং অ্যাক্টিং ইনসুলিন দুইটা মিলে আমাকে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আসলে আগাইতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের জন্য। এখন কথা হচ্ছে কোনো পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়ছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আগাই, এখানে যে আমি মোডি লিখছি, আচ্ছা মোডি ঠিক আছে, মোডি পরে। আচ্ছা, সো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা কখন এক্সপেক্ট করি, লাইক একটা পার্সনের বয়স 30, 35, 40 পার হয়ে গেছে এরকম টাইমে সাধারণত আমরা এক্সপেক্ট করি। বাট রিসেন্ট টাইমসে মানুষের হিউম্যান সিভিলাইজেশন চেঞ্জ হয়ে গেছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানুষ অনেক বেশি সেডেন্টারি লাইফস্টাইল ফলো করে এখন। আনফর্চুনেটলি 40 ইয়ার্সের আগেই এখন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়তেছে। সো বাট কোনো পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা সাপোজ যে আমরা আইডেন্টিফাই করতে পারছি, এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা কনফার্মড। এখন আমাদের এখানে অ্যাপ্রোচ কী হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগেকার যেই মেথডগুলো ফলো করা হয়তো এগুলো আস্তে আস্তে ব্যাকডেটেড হয়ে গেছে, এখন নিউয়ার মেথডস অফ ট্রিটমেন্ট আসলে চলে আসছে, এবং এইখানে আমাদের কিছু মূলনীতি আছে। আমাদের মূলনীতিগুলো কি, সেটা হচ্ছে যত কম ইনসুলিন ব্যবহার করা যায় বা যত কম আমরা ইনসুলিন হচ্ছে গিয়ে সিক্রেট করবে এরকম ড্রাগ, মানে এগুলো আমরা যত কম দিতে পারি, বরং আমাদের টার্গেট থাকবে আমরা বিকল্প কোনোভাবে যদি এগুলোকে ম্যানেজ করতে পারি। মানে মূল বেসিক কনসেপ্টটা হচ্ছে এটা যে ইনসুলিনে হাত কম দিব। কেন?
কারণ হচ্ছে এই জায়গাটাতে ইনসুলিন যখন কোনো পেশেন্টকে আমরা দিব, ইনসুলিনের একটা কমন অ্যাডভার্স ইফেক্ট আমরা কী দেখবো বা কনসিকুয়েন্স আমরা কী দেখবো, পেশেন্টের ওয়েট গেইন হতে থাকবে। একটা পারসন ওয়েট গেইন হতে থাকবে। তার যদি আমি ইনসুলিন সিক্রেটোগক দিই বা আমি যদি তাকে ইনসুলিন দিই, ইনসুলিন যেহেতু একটা অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিক হরমোনের বৈশিষ্ট্য কী, সেটা আলটিমেটলি আমাদের বেশি বেশি করে কাজ করলে ফাইনালি ওয়েট গেইন হবে। এখন একটা পারসনের ওয়েট গেইন হচ্ছে, ওয়েট গেইন মানে শুধু সে মোটা হলো, দ্যাটস নট ইট। ওয়েট গেইন হওয়ার অর্থ তার ইনসুলিন সেন্সিটিভিটি সময়ের সাথে সাথে আরও কমতে থাকবে এবং তার ইনসুলিনের, যদি তাকে আমি ইনসুলিনই দিই, ইনসুলিনের তার ডিমান্ডও বডি ওয়েট অনুযায়ী আরও বাড়তে থাকবে। অর্থাৎ এটা ভিসিয়াস সাইকেলের মতো হবে যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইনসুলিনের ডিমান্ড আসলে তার বডিতে বাড়তেই থাকবে। লাইক আজকে সে যেই রেটে ইনসুলিন নেয় বা যেই ডোজে ইনসুলিন নেয়, আজকে থেকে 5 বছর পরে তাকে অবশ্যই ইনসুলিন ডোজ বাড়াতে হবে, বিকজ 5 বছর ইনসুলিন এসে আরও মোটা হয়ে গেছে অ্যান্ড তার বডি ওয়েট বেড়ে গেছে। বডি ওয়েট বাড়ার কারণে তার ওই যে বেসাল রেজিমেন্ট যেটা দেখালাম, বেসাল রেজিমেন্টও বেড়ে যাবে এবং আলটিমেটলি দেখা যাবে যে ইনসুলিনের সেন্সিটিভিটিও আসলে আস্তে আস্তে আরও কমতে থাকবে। সো ইনসুলিন ডোজ বাড়াইতেই হবে। এখন আমি কন্টিনিউয়াসলি খালি বাড়াতেই থাকবো, রোগী মোটা হতেই থাকবে, যেটা আলটিমেটলি একটা ভিসিয়াস সাইকেলের মতো হয়ে যায়। সো নিউয়ার যেই আমাদের মেথড বা ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, এখানে আসলে চেষ্টা করা হয় যে ইনসুলিন আমি কত কম নিতে পারি, মানে মূল কনসেপ্টটা হচ্ছে এখন কীভাবে এখানে আমরা কাজ করতেছি। সো এখন আমাদের ট্রিটমেন্টের শুরু কীভাবে হবে, যে একটা পার্সনের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, এখানে আমরা সবসময় ওরাল এজেন্ট দিয়ে শুরু করব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওরাল এজেন্টে সীমাবদ্ধ থাকার। আমরা ইনজেক্টেবল ইনসুলিন বা আদার যে বিকল্প আছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন আমরা না যাই। এই জন্য প্রোটোকলটা কীভাবে সাজানো হয়েছে, ওরাল এজেন্ট দিয়ে শুরু করব। সবার আগে শুরু করতে হবে মেটফরমিন দিয়ে, সবার আগে শুরু করতে হবে মেটফরমিন দিয়ে, যেটা একটা ইনসুলিন সেন্সিটাইজার, তাই না? মেটফরমিন দিয়ে যখন আমি শুরু করব, আমি হয়তো বা নর্মালি কী করতেছি, হয়তো বা 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি হয়তো বা দিচ্ছি। এখন মেটফরমিন দিচ্ছি, এখন তুমি বলতেছো যে ভাই সুগার কন্ট্রোল হচ্ছে না। আমি জাস্ট ওই সুগার লেভেল দেখে সিদ্ধান্ত নিব না যে এটা কাজ করে নাকি কাজ করে না। আমি কি করব, মেটফরমিন দিচ্ছি, এরপর আমি পেশেন্টের HbA1c দেখব। আমরা এখন ম্যানেজমেন্টে ফার্দার ড্রাগ অ্যাড করব নাকি করব না, এটা ডিপেন্ড করবে HbA1c লেভেলের উপরে, তার সুগার লেভেল কত তার উপরে না। এখন আর সুগার লেভেলের কোনো কাজ নাই, এখন কাজ হচ্ছে HbA1c লেভেল। সো আমি কী করবো, মেটফরমিন দিব, প্রথমে হয়তো 500 মিলিগ্রাম দিচ্ছি, দরকার হলে এটা আস্তে আস্তে আমরা বাড়াবো, দরকার হলে আমরা ডোজ বাড়াবো, হয়তো এমন হতে পারে যে 1 গ্রাম টুয়াইস ডেইলি এইভাবে পর্যন্ত দেওয়া হইতে পারে। বা অনেক সময় সাস্টেইন রিলিজ বা ডিলেড রিলিজ যেই আমাদের ইয়েগুলো আছে, ট্যাবলেটগুলো আছে, সেগুলো অনেক সময় দেওয়া হতে পারে বিকজ অফ দ্য সাইড ইফেক্টস, বা অনেক পেশেন্টের জিআই আপসেট হয়, অনেকের ডায়রিয়া হইতে পারে, অনেকের একটু আপসেট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট ডেভেলপ করতে পারে। সো ওইসব জায়গায় আমরা একটু ডিলেড রিলিজ বা মডিফাইড রিলিজ বা সাস্টেইন রিলিজ ট্যাবলেটগুলো ইউজ করি। বাট মোটামুটি আমরা আসলে মেটফরমিন যতটুকু বাড়ানো সম্ভব সেই অনুযায়ী আমরা আসলে বাড়াবো। এরপরও দেখা যাচ্ছে HbA1c আমরা চেক করব, যদি এমন হয় HbA1c 5.7%-এর কম, তাহলে আমরা ফার্দার ড্রাগ অ্যাড করব না। আমরা কি করব, তাকে তো ওষুধ দিচ্ছি, এখানে একটা কথা আমি একটু বলি নাই, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে অবশ্যই তাকে ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সে অবশ্যই তার যে ডায়াবেটিক চার্ট আমরা দেব, সেই ডায়েট তাকে মেনটেন করতে হবে। তারা আমরা যে গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের যেটা মাপি, লো জিআই ফুড, হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স কম এরকম খাবার তাকে আমরা প্রমোট করব। তাকে বলছি আপনি অল্প অল্প করে কয়েকবার খাবেন, লাইক আপনি অল্প খাবেন কিন্তু 5 বার খাবেন। একটা মানুষ 3 বেলা বেশি করে খায়, আপনি 5 বেলা অল্প অল্প করে খাবেন। তাহলে খাবারের ফ্রিকোয়েন্সি কমাই দিব, ফ্রিকোয়েন্সি বাড়াই দিব, খাবারের পরিমাণটা হয়তো বা কম হবে। এবং এরকম ডায়েট মডিফিকেশন, সেই সাথে ডিসিপ্লিন, তাকে প্রত্যেক দিন বলবো যে হ্যাঁ আপনি প্রতিদিন আধা ঘন্টা বা প্রতিদিন 1 ঘন্টা আপনি প্রত্যেক দিন হাঁটবেন, একটা নির্দিষ্ট সময় হাঁটলে সেটা খুব ভালো হয়। তাহলে সে একসাথে ডায়েট ডিসিপ্লিন মেনটেন করবে অ্যান্ড তার ড্রাগ চলবে 3D। এবং এইখানে HbA1c লেভেল 7.5-এর নিচে যতক্ষণ আছে আমরা ফার্দার ড্রাগ অ্যাড করতে চাই না, বরং এই ড্রাগের ডোজ ম্যাক্সিমাম ডোজ দেওয়া এবং তার এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। বাট ডেসপাইট অল ইফোর্টস HbA1c 7.5-এর বেশি, মেটফরমিন পাচ্ছে, ডিসিপ্লিন ডায়েট মেনটেন হচ্ছে, মেটফরমিন ম্যাক্সিমাম ডোজে পাচ্ছে বা টলারেবল, যে এর বেশি আর টলারেট করতে পারবেন এরকম ডোজে পাচ্ছে, বাট HbA1c লেভেল 7.5-এর থেকে বেশি। ইন দ্যাট কেস আমাদেরকে নতুন ড্রাগ অ্যাড করতে হবে। নতুন ড্রাগ অ্যাড করব কিভাবে, মেটফরমিন কন্টিনিউ হবে,
মেটফরমিন অবশ্যই কন্টিনিউ হবে। আমি মেটফরমিনের সাথে একটা সেকেন্ড ড্রাগ ইউজ করব। এখন এই সেকেন্ড ড্রাগ কি হতে পারে? সেকেন্ড ড্রাগ আমাদের কাছে বেশ কিছু অপশন আছে। আমাদের একটা অপশন হচ্ছে সালফোনাইল ইউরিয়েজ। সালফোনাইল ইউরিয়েজ। এখন তোমাদের অনেকের মনের মধ্যে একটা কথা থাকতে পারে, এগুলো গাইডে লেখা থাকে অনেক সময়, যে মোটা মানুষ হলে মেটফরমিন, চিকন মানুষ হলে সালফোনাইল ইউরিয়েজ দিয়ে শুরু করব। এগুলো পুরোনো দিনের ধ্যান ধারণা, এগুলো আসলে এখন ছুঁড়ে ফেলা হয়েছে। মোটা হোক চিকন হোক হোয়াট এভার, শুরু হবে মেটফরমিন দিয়ে। সেকেন্ড এজেন্ট হিসেবে মেটফরমিনের সাথে সালফোনাইল ইউরিয়েজ আমরা যুক্ত করতে পারি। তাহলে সালফোনাইল ইউরিয়েজ আমাদের সেকেন্ড ড্রাগ হবে, কখনোই ফার্স্ট ড্রাগ হবে না। অথবা আমি এখানে সালফোনাইল ইউরিয়েজের বদলে আমি এখানে হয়তো বা এম্পাগ্লিফ্লোজিন টাইপের, যে SGLT2 রিসেপ্টর উপর কাজ করে, এই ধরনের ড্রাগ লাইক এম্পাগ্লিফ্লোজিন, SGLT2 ইনহিবিটর যেগুলো আছে বেসিক কথা, বা ডাপাগ্লিফ, আমাদের দেশে এম্পা কমন, সো SGLT2 ইনহিবিটর, এটা আমরা দিতে পারি। অথবা আমরা এখানে DPP4 ইনহিবিটর এটা দিতে পারি। এর পাশাপাশি আমাদের আরও কিছু অপশন আছে, যেমন রোজিগ্লিটাজন, পায়োগ্লিটাজন টাইপের যে ড্রাগগুলো আছে, বাট এগুলো বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল না। সো এইগুলা বাংলাদেশে অ্যাভেলেবল, আমি এটার কথা এই জন্য বলতেছি। মেটফরমিনের সাথে সেকেন্ড এজেন্ট হিসেবে এই তিনটার যে কোনো একটাই আমি আসলে চুজ করতে পারবো। এখন এখানে কিছু প্রেফারেন্সের জায়গা আছে। প্রেফারেন্সটা কীরকম আমি একটু ব্যাখ্যা করি। লাইক পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অথবা হার্ট ফেইলার আছে, অথবা তার CKD স্টেজ 3 বা 4 এই ধরনের কন্ডিশন আছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এম্পাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটর এগুলো আমরা বেশি প্রিফার করি। যে সকল পেশেন্টের হার্ট ফেইলার আছে, যে সকল পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, যাদের CKD আছে, বা CKD এখানে কথা আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, সেখানে কিন্তু আমরা SGLT2 ইনহিবিটর দিতে পারবো না, সেখানে কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। বাট স্টেজ 3, 4 এই কেসগুলো বলছি, বা 1, 2, 3, 4 যে মানে এগুলো আছে, এই গ্রেডিংয়ে আমরা আসলে এম্পাগ্লিফ্লোজিন এইগুলো আসলে প্রিফার করা হয় বেশি। বিশেষ করে হার্ট ফেইলারের ম্যানেজমেন্টে আমরা যে ড্রাগগুলো দিতে হবে বলি, সেটার যে বেসিক ট্রিটমেন্ট প্রোটোকল, সেই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে এম্পাগ্লিফ্লোজিন আছে। সো যে সকল পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ফেইলার বা CKD আছে, এই ধরনের পেশেন্টকে এম্পাগ্লিফ্লোজিনটা বেশি প্রমোট করা হয়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। লাইক একটা পেশেন্ট ডায়াবেটিস আছে, সে মেটফরমিন পায়, ভালো কথা, তার হার্ট ফেইলারও আছে, তাহলে সেকেন্ড এজেন্ট হিসেবে আমি তাকে এম্পাগ্লিফ্লোজিন দিব, তাকে সালফোনাইল আগেই আমি দিব না। সো প্রিফারেন্সটা মাথায় রাখতে হবে। আচ্ছা, DPP4 ইনহিবিটর নিয়ে একটু কথা বলি। DPP4 ইনহিবিটরের ক্ষেত্রে আমাদের আলোচনা হলো, এটাও আমরা CKD পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজ এখানে দিতে পারবো না। এন্ড স্টেজ রেনাল ডিজিজ হলে আমরা দিতে পারবো না, আদারওয়াইজ দেওয়া যাবে। তাও কথা আছে, যদি কোনো পেশেন্টের CKD থাকে কেবল এবং কেবলমাত্র সেখানে আমরা লিনাগ্লিপটিন ইউজ করতে পারবো। সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, হাবিজাবি যা যা আছে এগুলো CKD-তে ইউজ করা যাবে না। এটার একটা কারণ হচ্ছে সিটাগ্লিপটিন বা ভিলডাগ্লিপটিন বা এই ধরনের যে DPP4 ইনহিবিটরগুলো আছে, এগুলো হচ্ছে রেনাল রুট দিয়ে এক্সক্রিটেড হয়। সো যাদের CKD আছে সেখানে এক্সক্রিশনটা ঠিকমতো হবে না, ড্রাগ টক্সিসিটি ডেভেলপ করতে পারে বা আদার সাইড ইফেক্টগুলো বেশি বেশি আসতে পারে। বাট যেটা লিনাগ্লিপটিনটা আসলে হেপাটোবিলিয়ারি রুট দিয়ে এক্সক্রিটেড হয়। দ্যাটস ওয়াই CKD-তে এই পেশেন্টে আমরা লিনাগ্লিপটিন দিতে পারবো। তাহলে CKD যদি কোনো পেশেন্টের থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে CKD আছে একটা পেশেন্টের, লিনাগ্লিপটিন তুমি দিতে চাও, ওকে, ইউ ক্যান গিভ টু দেম, বাট লিনাগ্লিপটিন হতে হবে। সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন এই ধরনের এজেন্ট আমরা দিতে পারবো না। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, সেখানে কিন্তু আমরা আসলে কোনোভাবেই এই DPP4 ইনহিবিটর বা SGLT2 ইনহিবিটর এগুলো আমরা দিতে পারবো না। আচ্ছা, মেটফরমিনেও CKD-র কথাটা বলি। সেটা হচ্ছে মেটফরমিন কাদেরকে দিতে হবে। মেটফরমিন দেওয়ার সময় CKD পেশেন্টের হিসাব হচ্ছে, যদি EGFR 30-এর কম হয় তাহলে মেটফরমিন দেওয়া যাবে না। EGFR লেস দ্যান 30 ml/min/kg² না মিটার স্কোয়ার, তোমার হচ্ছে মিটার স্কোয়ার মনে হয়। সো 30-র নিচে হলে আমরা দিতে পারবো না। সো CKD পেশেন্ট হলে মেটফরমিন এই হিসাবটা রাখতে হবে। তাহলে প্রিফারেন্স জিনিসগুলো মাথায় রাখবো। একটা পেশেন্টের CKD আছে, মেটফরমিন কতক্ষণ পর্যন্ত দিব? যতক্ষণ EGFR 30-র উপরে আছে। 30-র নিচে থাকলে মেটফরমিন দেওয়া যাবে না, বিকজ দেয়ার উইল বি রিস্ক অফ ল্যাকটিক অ্যাসিডোসিস।
সিকিডি পেশেন্টকে আমরা এম্পাগ্লিফোজিন বা লিনাগ্লিপটিন দিতে পারবো, বাট এখানে কথা হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যে দেওয়া যাবে না, তার আগ পর্যন্ত দেওয়া যাবে। এবং কোনো পেশেন্টের যদি হার্ট ফেলিয়ার থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, এম্পাগ্লিফোজিন অ্যাকচুয়ালি সেখানে প্রিফার করা হয়। সো আমাদের তাহলে সেকেন্ড ড্রাগ হিসেবে আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করব এবং এখানে প্রিফারেন্স অনুযায়ী আমরা অ্যাক্ট করব। আচ্ছা, এখানে আমি আরেকটু এক্সট্রা কথা বলি সালফোনাইল ইউরিয়েজ নিয়ে। এটা গাইডলাইনের কথা না, আমার নিজের কথা, যদিও গাইডলাইনে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে সকল পেশেন্টের সিকেডি আছে এবং তারা যদি সালফোনাইল ইউরিয়েজ নেয়, লাইক সে ওষুধ নিয়েছে এবং সে ঠিকমতো খাইতে পারে নাই সামহাও, সাধারণত ওল্ড পেশেন্ট এটা খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায়, ওল্ড পেশেন্টের ডিমেনশিয়া থাকে, এই জন্য তারা খাইতেই ভুলে যায়। আবার অনেক সময় দেখা যায় টেক কেয়ার ঠিকমতো হয় না, অথবা এমন হতে পারে যে পেশেন্ট হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে, এই জন্য সে খাইতেই পারতেছে না, কিন্তু সে ওষুধ ঠিকই খাইছে। সো তখন দেখা যায় সালফোনাইল ইউরিয়েজ সে নিছে কিন্তু ঠিকমতো তার খাবার নেওয়া হয় নাই, এই পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে। এবং সিকিডি পেশেন্টে দেখা যায় রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া, লাইক একটা পেশেন্ট হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আসছে, তুমি হিস্ট্রি নিয়ে দেখছো বেচারা সালফোনাইল ইউরিয়েজ পাইতো, ভালো কথা, তুমি হাইপোগ্লাইসিমিয়া কারেক্ট করলা, এর 2-4-5 ঘন্টা পরে দেখবা পেশেন্ট আবার হাইপোগ্লাইসিমিক হয়ে গেছে, তখন আবার কারেকশন করতে হয়। মানে পেশেন্টের একটা রেগুলার মনিটরিংয়ের মধ্যে রাখতে হয় আমাদেরকে, বিকজ সালফোনাইল ইউরিয়েজ বডি থেকে বের হইতে পারতেছে না দেখে দেখা যাচ্ছে এটা একটা লম্বা সময় ধরে ব্লাডে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, অ্যান্ড তখন দেখা যাচ্ছে হাইপোগ্লাইসিমিক এপিসোডগুলো রিকারেন্টভাবে আসতে থাকে। লাইক ম্যানেজ করার 3 ঘন্টা পর আবার সে হাইপোগ্লাইসিমিক হয়ে গেছে, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি আমরা দেখি। সো এই কারণে সিকিডি আছে এরকম পেশেন্টকে সালফোনাইল ইউরিয়েজ না দেওয়াটা বা কম দেওয়াটা বা দিলেও এগুলো হিসাব রেখে দিতে হবে, পেশেন্টকে প্রপারলি এডুকেট করে দিতে হবে। তাহলে সেকেন্ড ড্রাগ হিসেবে এই তিনটার যে কোনো একটা আমরা দিতে পারবো। এখন পেশেন্টকে তার মানে আমরা অলরেডি 2টা ড্রাগ দিচ্ছি, 2টা ওরাল এজেন্ট দিচ্ছি, বাট এই 2টা ওরাল এজেন্ট অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, বাট ইফ ইট ইজ অল রাইট অর নট, বোঝার উপায় কি? চেক HbA1c। যদি 2টা ড্রাগ পাওয়ার পরে হিমোগ্লোবিন HbA1c লেভেল 7.5 এর কম থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, অল গুড, এগুলোতেই চলবে। বাট 7.5 এর বেশি হয়ে গেছে, তাহলে 7.5 এর থেকে বেশি হয়ে গেছে HbA1c, তার মানে স্টিল দ্য ডায়াবেটিস কন্ট্রোল, এবং নাও সে আরেকটা ড্রাগ পাবে, তাহলে এখন সে আরেকটা নিউ ড্রাগ অ্যাড হবে। তাহলে এখন থার্ড ড্রাগ আমি যুক্ত করব। তাহলে থার্ড ড্রাগ আমি কখন দিচ্ছি? 2টা ড্রাগ পাচ্ছে, ডায়েট ডিসিপ্লিন কমপ্লিটলি মেনটেন করতেছে, অ্যান্ড এরপরও HbA1c 7.5 এর উপরে, সেই মোমেন্টে আমি একটা থার্ড ড্রাগ তাকে দিব। নট বিফোর দ্যাট, লাইক আমার মন চাইছে আমি 3টা ড্রাগ একবারে দিয়ে দিলাম, নো, উই কান্ট ডু দ্যাট, দিস ইজ নট দ্য প্রপার মেথড। তাহলে থার্ড ড্রাগ আসবে এই মোমেন্টে। এখন থার্ড ড্রাগ আমি কোনটা দিব? এখন থার্ড ড্রাগ তুমি কোনটা দিবা? এইখানে আসো, লাইক তুমি হয়তো বা মেটফরমিন দিছিলা, সেটার সাথে অথবা সালফোনাইল ইউরিয়েজ দিছিলা, তাহলে এখন তুমি এম্পাগ্লিফোজিন অ্যাড করো, অথবা DPP-4 ইনহিবিটর অ্যাড করো, অথবা তুমি হয়তো বা মেটফরমিনের সাথে এম্পাগ্লিফোজিন দিছিলা, এখন হয়তো বা তুমি তাহলে থার্ড ড্রাগ হিসেবে DPP-4 ইনহিবিটর দিবা, অথবা থার্ড ড্রাগ হিসেবে সালফোনাইল ইউরিয়েজ দিবা। মানে তুমি এই যে 3টা অপশন ছিল, এখান থেকে তুমি একটা নিছিলা, এখন তুমি আরেকটা ড্রাগ নিবা। তাহলে এইভাবে এর মধ্যে থেকেই তোমাকে চয়েস করে নিতে হবে। সো এইভাবে নিলে তখন আমার একটা থার্ড ড্রাগ আসবে, HbA1c লেভেলটা আমি এভাবে চেক করব। এখন মনে করো কোনো পেশেন্ট এতটাই তার অবস্থা খারাপ যে সে 3টা ওরাল এজেন্ট পায়, স্টিল তার HbA1c লেভেল কন্ট্রোলে নাই, তাহলে একটা পারসন 3টা ওরাল এজেন্ট পায় বাট স্টিল তার HbA1c লেভেল ইজ মোর দ্যান 7.5%, এই পেশেন্টকে আমরা তাহলে কি করব? তাহলে এখানে আমাদের দেশে বলতে হবে যে উই ফেইল্ড, ওরাল এজেন্ট ফেইল্ড, এখন আমি ইনজেক্টেবলে যাব। বাট ইনজেক্টেবল মানে ইনসুলিন, এই ধারণাটা এখন আর নাই। এখন চেষ্টা করা হচ্ছে ইনসুলিন কত কম ব্যবহার করা যায়, বা ইনসুলিনের যেই প্রবলেমটা আমরা ফেস করতেছি, পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে এবং মোটা পেশেন্ট আরও মোটা হচ্ছে, আমার ইনসুলিন ডোজ ওভার দ্য পিরিয়ড বাড়াইতেই হচ্ছে। সো এখন আমাদের করণীয় কী? সো যখন আমাদের ওরাল এজেন্ট হ্যাজ ফেইল্ড, আমরা তখন ঠিক করবো যে ঠিক আছে উই শুড গো ফর ইনজেক্টেবলস। বাট ইনজেক্টেবলস এখানে আমাকে একটা জিনিস আগে দেখতে হবে, পেশেন্টের বডি ম্যাস ইন্ডেক্স। এখন আমরা পেশেন্টের BMI চেক করব। যদি এমন হয় পেশেন্টের BMI 35 এর কম, তাহলে একরকম হিসাব। যদি কারো BMI 35 এর থেকে বেশি হয় তাহলে আরেক রকম হিসাব।
হিসাবটা কীরকম, লাইক কোনো পার্সনের BMI 35 থেকে কম, তার বেলায় আমরা ইনসুলিন দিতে পারবো। তাহলে ইনসুলিন আমি কখন দিচ্ছি, 3টা ওরাল এজেন্ট ফেইল করছে সেই মোমেন্টে যায়। এবং ইনসুলিন দেওয়ার সময় কথা আছে, ইনসুলিন দেওয়ার সময় কথা হচ্ছে যখন কাউকে আমি ইনসুলিন দিচ্ছি ওরাল এজেন্ট আমি আর দিতে পারবো না একটা বাদে, সেটা হচ্ছে মেটফরমিন। তাহলে যাকে আমি ইনসুলিন দিব তাকে অনলি অ্যান্ড অনলি মেটফরমিন আমি দিব, এর বাইরে আর কোনো এজেন্ট আমি তাকে দিব না। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কথা আছে, হার্ট ফেইলারের পেশেন্ট বা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে এম্পাগ্লিফোজিনটা দেওয়া হবে এই পার্সপেক্টিভ থেকে যে এম্পাগ্লিফোজিন তার ওই হার্টের কন্ডিশনে তার জন্য হেল্পফুল ওই সেন্সে। বাট আদারওয়াইজ এমনি নর্মাল যদি জাস্ট ডায়াবেটিস চিন্তা করি, সেইখানে ইনসুলিনের সাথে শুধুমাত্র মেটফরমিন পাবে, নাথিং এলস, নাথিং মোর। তাহলে একটা পেশেন্টকে ইনসুলিনও দিচ্ছি, লিনাগ্লিপটিনও দিচ্ছি, এইও দিচ্ছি, সেও দিচ্ছি, নো, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কারেক্ট অ্যাপ্রোচ হচ্ছে ইনসুলিনের সাথে অনলি অ্যান্ড অনলি মেটফরমিন যাবে। বাট হ্যাঁ, হার্ট ফেইলারের পেশেন্ট হলে বা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট আছে, ওই অ্যাকচুয়ালি হার্ট ফেইলারের কথাটাই বলা উচিত, বা এমআই হয়ে গেছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা এম্পাগ্লিফোজিনটা মাথায় রাখবো। এম্পাগ্লিফোজিন সেখানে সেটা আলাদা, ওই জায়গায় ওখানে কাজ করে, সো ওই জায়গাটা কম্প্রোমাইজেবল। বাট আদারওয়াইজ এমনি জাস্ট ডায়াবেটিস, আর কোনো প্রবলেম নাই, ইসকেমিক হার্ট ডিজিজ নাই, এই ধরনের কোনো প্রবলেম নাই, তাকে মেটফরমিন ছাড়া অন্য কিছু দেওয়ার কোনো রকম কোনো যৌক্তিকতা নাই। তাহলে এখানে ইনসুলিন লেভেলে যেতে হবে। ইনসুলিন এখানেও আসলে অ্যাকচুয়াল সিস্টেম কী হওয়া উচিত, ওই যে বেজাল বোলাস রেজিমেন, দিস ইজ দ্য পারফেক্ট সিস্টেম। আচ্ছা, এবার যদি কারো BMI 35 বেশি হয়, এই বেচারাকে ইনসুলিন দিব না, এই বেচারাকে ইনসুলিন দিব না, তাকে কি দিব, তাকে আমরা দিব হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট। GLP-1 অ্যাগনিস্ট, বেসিক্যালি GLP-1 অ্যাগনিস্ট দিলে সুবিধা কি, GLP-1 অ্যাগনিস্ট তোমার হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে ওয়েট লস করতে হেল্প করে, ইট হেল্পস ইন রিডিউসিং দ্য ওয়েট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা আসলে গ্লাইসেমিক ইন্ডেক্সকেও, সরি আমাদের হচ্ছে তোমার যে HbA1c লেভেল সেটাকেও আস্তে আস্তে কমায়। বাট এখানে কিছু কথাবার্তা আছে, এখানে আমাদেরকে আসলে GLP-1 অ্যাগনিস্ট যে আমি দিব, এরপর আমাকে আসলে তাকে একটা মনিটরিংয়ে রাখতে হবে এবং আমি দেখবো যে তার অ্যাকচুয়ালি ওয়েট লস কেমন হচ্ছে, লাইক তার 3 মাস 6 মাস পর এগুলো চেক করতে হবে। এবং যদি আমরা দেখি যে তার ওয়েট লস লাইক 5% ওয়েট লস হয় নাই, 5% ওয়েট লসও হয় নাই, তাহলে আমরা এটার কন্টিনিউ করবো না, তখন আমরা হয়তো বা ইনসুলিনে শিফট করবো। বাট শুরুটা হবে এভাবে। সো ওই মোমেন্টে আমাদের তাহলে GLP-1 অ্যাগনিস্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা কখন ইনসুলিন দিব এইটা আমাদেরকে তাহলে কি বুঝি, যে একটা পেশেন্টের সাপোজ সুগার লেভেল হসপিটালে আমাদের কাছে আসছে বা চেম্বারে আসছে, তুমি RBS দেখলা 22, তুমি এখানে ডাইরেক্ট ইনসুলিন দিয়ে দিলা ম্যানেজমেন্ট, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। একটা পেশেন্টের সুগার বেশি, ওকে, তাকে আমরা মেথডিক্যাল অ্যাপ্রোচে আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। বাট এরকম না যে একদিনের মধ্যে সব ভালো হয়ে যাবে, বাট উই শ্যাল ফলো দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট প্রোটোকল অফ ডায়াবেটিস মেলাইটাস। সো এই ছিল আলোচনা। আচ্ছা, মোডি নিয়ে একটু কথা। মোডি ব্যাপারটা, মোডি ডায়াগনোসিস MBBS লেভেলের কাজ না, বাট যদি কোনো পেশেন্টের আসলে মোডি থাকে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং পেশেন্ট, ইয়াং অ্যাডাল্ট, সেটা হচ্ছে মোডি। মোডিতে আমরা আসলে যেটা করি, এখানে ওরাল এজেন্টই আমরা দিব, বাট মেটফরমিন দিয়ে মোডিতে কোনো লাভ নাই। মোডিতে দিতে হবে সালফোনাইল ইউরিয়াস, মোডিতে দিতে হবে সালফোনাইল ইউরিয়াস। মোডি বোঝার সহজ উপায় কি, মোডি বোঝার সহজ উপায় হচ্ছে লাইক 20 বছর 25 বছর বয়সে একটা পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসছে, আমরা দেখে মনে করছি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, বাট অ্যাকচুয়ালি এটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস না, ওটা অ্যাকচুয়ালি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মতো ফিচার রাখে, সো একটু আগে হয়ে গেছে। এই জন্য ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট, সো ওইখানে আসলে সালফোনাইল ইউরিয়াস দিতে হবে। এখানে মেটফরমিন দিয়ে কোনো লাভ নাই, এখানে ইনসুলিনও সাজেস্ট করা হয় না, এখানে সালফোনাইল ইউরিয়াস টাইপ সবচেয়ে বেটার রেজাল্ট শো করে। সো মোডি থাকলে, বাট এটা MBBS লেভেলের জিনিস না, বাট আমি জাস্ট একটু বলে রাখলাম। সো এই ছিল মোটামুটি আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য MBBS লেভেল প্রোটোকল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন বুঝি ভাই?